আসসালামু আলাইকুম, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন প্রথম চ্যাপ্টারটা। এর প্রথম অংশ আমি সেদিন আলোচনা করেছিলাম। এখন আজকে বাকি যে অংশটা আছে, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, অর্থায়নের নীতি এবং ব্যবস্থাপকের কার্যাবলী নিয়ে। তো দেখো, প্রথমেই ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। তো ব্যবসায়িক মূলধন সংকট, ব্যবসায়িক মূলধন সংকট নিরসনের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়ন কিভাবে কাজ করে বা কিভাবে ভূমিকা রাখে সেটা আমরা এখন জানবো। আচ্ছা, তো বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মতো দেশে দেখা যায় যে অনেক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোই কিন্তু আর্থিক সংকটে ভুগে থাকে। এই ক্ষেত্রে কি করা হয়, দেখা যায় যে ব্যবসায়ের যে নরমাল যে কার্যাবলীগুলো আছে সেগুলো যদি আমরা চালিয়ে যেতে চাই, অনেক সময় মূলধনের সংকট দেখা দেয়। তো একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি ব্যবসার জন্য কাঁচামাল ক্রয় করবে। তো এখানে কাঁচামাল ক্রয় করা জরুরি। এরপর হতে পারে কি, শ্রমিকের মজুরি দিতে হবে, আবার কারখানার ভাড়া দিতে হবে। এখন কোনটা আগে তোমার বেশি প্রয়োজন? তুমি যদি কাঁচামাল ক্রয় না করো তাহলে কিন্তু তোমার উৎপাদনটাই থেমে যাবে। তো অর্থায়নের যে ধারণাটা আছে সেটা ব্যবহার করে তোমার সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে তুমি তোমার এই যে অল্প পরিমাণে যে মূলধন সেটা তুমি কোথায় ব্যয় করবে। তাহলে কিন্তু মূলধনের যে সংকটটা আছে, তোমার যে অল্প পরিমাণ অর্থটা আছে সেটা কাটিয়ে ওঠা তোমার সম্ভব। যে অল্প পরিমাণ মূলধন দিয়ে তুমি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যে কোনটা তোমার করতে হবে, কোন খাতে তোমার আগে ব্যয় করা প্রয়োজন, তাহলে কিন্তু এটা কাটিয়ে ওঠা সম্ভব। এরপর অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশে ব্যাংক অথবা অন্যান্য আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু অনেকটা নড়বড়ে। অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ ঋণ চেয়েও আমরা পাচ্ছি না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ঋণ আবেদন করলাম, অথচ ব্যাংক এমন পরিমাণ একটা বন্ধক চাইলো যেটা আমরা রাখতে পারছি না বা আমাদের সেই সামর্থ্যটা নেই। তাহলে তখন কি হয় যে আমরা নির্দিষ্ট পরিমাণ আমাদের যতটুকু দরকার ততটুকু ঋণটা পাচ্ছি না। তো সেখানেও একটা অর্থের সংকট দেখা যায়। তাহলে আমরা কি করতে পারি, তখন অল্প পরিমাণ অর্থ নিয়ে আমরা কিভাবে সব কাজগুলোকে সমাধান করব, সব ব্যবসার যে আর্থিক কার্যাবলী আছে সেগুলো কিভাবে আমরা শেষ করব, এটাও কিন্তু ব্যবসা অর্থায়নেই আলোচনা করা হয়। তো অর্থায়নের জ্ঞান ব্যবহার করে আমরা কি করতে পারি, ব্যাংক ব্যবস্থার যে অনগ্রসরতার কারণে আমাদের যে আর্থিক যে সংকটগুলো আছে সেগুলো কিন্তু দূর করতে পারি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তারপর আছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশে কিন্তু ক্ষুদ্র শিল্পের অনেকেই আছে স্বল্প শিক্ষিত, তাদের কিন্তু অর্থায়নের সঠিক জ্ঞানটি নেই। অনেক সময় দেখা যায় যে মূলধনের স্বল্পতার কারণে তাদের অল্প পরিমাণে অর্থ আছে, সেজন্য তারা ব্যবসায়িক কার্যাবলী সঠিকভাবে সবগুলো সম্পাদন করতে পারছে না। অনেক সময় দেখা যায় যে মূলধনের অভাবে কিন্তু এবং সঠিক সিদ্ধান্তের অভাবে তাদের দেখা যায় মুনাফা অর্জন তো সম্ভব হচ্ছেই না, বরং ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে। তো যদি অর্থায়নের জ্ঞান যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে কিন্তু তারা অল্প পরিমাণ অর্থ দিয়েই সঠিকভাবে কাজগুলো, আর্থিক যে কার্যাবলী আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারবে এবং মুনাফা অর্জন করতে পারবে। এরপর আছে উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়। উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধিতে কিভাবে অর্থায়নের জ্ঞান আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন মুনাফা হয় বা একটা ব্যবসা যখন সফল হয় তখন কিন্তু এটা শুধু ব্যবসায়ের সফলতাই নয়, এটা কিন্তু জাতীয় আয়েরও প্রবৃদ্ধি ঘটায়। তো দেখো, আমরা যদি উৎপাদনমুখী কোনো একটা খাতে বিনিয়োগ করতে পারি, যেমন ধরো ABC প্রকল্প, এই প্রকল্পগুলোর মধ্যে, এই উৎপাদনমুখী প্রকল্পগুলোর মধ্যে কোন প্রকল্পে আমি বিনিয়োগ করলে সর্বোচ্চ আউটকাম পাবো সেটা যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ের মুনাফাও বৃদ্ধি পাবে এবং জাতীয় আয়ও সাথে সাথে বৃদ্ধি পাবে। তাহলে এই যে সিদ্ধান্তটা, আমরা কোন প্রকল্পে বিনিয়োগটা করতে যাব, এই সিদ্ধান্তটা আমরা কিভাবে নিব, এটা অর্থায়নের জ্ঞান আমরা ব্যবহার করে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবো। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্থায়নের জ্ঞান ব্যবহার করে আমরা যে সংকটগুলো আছে সেগুলো কিন্তু নিরসন করতে পারি। ওকে, এরপর আমরা আলোচনা করব ব্যবসা অর্থায়নের নীতি। আচ্ছা, তাহলে তারল্য এবং মুনাফা নীতিটা কিভাবে কাজ করছে।
দেখো, মুনাফা বলতে তো আমরা সবাই বুঝি মুনাফা কোনটা, কিন্তু তারল্য বলতে আমরা কি বুঝি? প্রতিদিন আমাদের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে নগদ অর্থের যে আগমন আর নির্গমনটা ঘটছে, সেটা হচ্ছে তারল্য। অর্থাৎ আমরা প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো আছে ব্যবসায়, সেগুলো করার জন্য যেই অর্থটা রাখছি, নগদ অর্থ, সেটার পরিমাণটা হচ্ছে তারল্য। তাহলে তারল্য এবং মুনাফা নীতি কিভাবে কাজ করে, দেখো একটা উদাহরণ দিচ্ছি। মনে করো যে তুমি ব্যবসার জন্য কাঁচামাল ক্রয় করবে, মজুরি প্রদান করবে, কর্মচারীদের বেতন দিবে, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটার জন্য তোমার কিছু নগদ অর্থ তোমার হাতে রয়েছে। সেগুলো তুমি কোত্থেকে পাও? ধরো বিক্রয় থেকে তুমি কিছু অর্থ পেয়েছো। এখন এই অর্থ থেকে কিছু অর্থ তুমি সেই দৈনন্দিন কাজের জন্য রাখবে, আর কিছু অর্থ মনে করলে যে তুমি বিনিয়োগ করে দিবে। এখন তুমি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে মুনাফা পাওয়ার জন্য? বিনিয়োগটা কেন করবে? মুনাফা পাওয়ার জন্য। যেমন ধরো তুমি কিছু অর্থ ব্যাংকে রাখলে কি হবে? সুদ পাওয়া যাবে, তো সেটা ধরো তোমার মুনাফা। আর কিছু অর্থ রাখলে যে তোমার দৈনন্দিন কাজকর্ম করার জন্য। তাহলে তুমি যদি বেশি পরিমাণ অর্থ ব্যাংকে রেখে দাও, তাহলে ব্যবসার যে দৈনন্দিন কাজ সেটা ব্যাঘাত ঘটবে। আবার যদি তুমি কি করো, এইখানে তুমি বেশি অর্থ রেখে দাও দৈনন্দিন কাজের জন্য, আর ওইখানে তুমি বিনিয়োগ না করলে, তাহলে কিন্তু সেখানে মুনাফা থেকে তুমি বঞ্চিত হচ্ছ। তাহলে এইখানে যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? তারল্য এবং মুনাফা নীতি সেটাই নিশ্চিত করে যাতে এই দুইয়ের মধ্যে ব্যালেন্স হয়, যাতে বিনিয়োগ করতে গিয়ে এখানে আর্থিক যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটা ব্যাঘাত না ঘটে, এবং দৈনন্দিন কাজের জন্য বেশি অর্থ রাখতে গিয়ে যেন মুনাফাতে কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে আমাদের তারল্য এবং মুনাফা নীতি। এরপর উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি কাজ করে হচ্ছে চলতি মূলধন এবং স্থায়ী মূলধন নিয়ে। তো এখানে চলতি মূলধন কোনটা আর স্থায়ী মূলধন কোনটা? চলতি মূলধন হচ্ছে সেগুলোই দৈনন্দিন কাজ, এই যে একটু আগে বললাম ব্যবসায় যে দৈনন্দিন কার্যক্রম ঘটে সেটা হচ্ছে চলতি মূলধন। দৈনন্দিন কাজ চালানোর জন্য আমাদের যে নগদ অর্থ রাখতে হয়, যেমন আমরা দেনাদারকে পরিশোধ করব, তারপর কাঁচামাল ক্রয় করব, এরকম বিভিন্ন ধরনের কাজের জন্য যেই টাকাটা রাখতে হয় সেটা হচ্ছে চলতি মূলধন। এরপর স্থায়ী মূলধন হচ্ছে, ধরো ব্যবসায়ের জন্য একটা দালান ক্রয় করতে হবে, বা একটা দীর্ঘমেয়াদী একটা মেশিন ক্রয় করতে হবে, এই সমস্ত কিছু হচ্ছে স্থায়ী মূলধন। তো স্থায়ী মূলধনটা আমরা কোত্থেকে সংগ্রহ করি? স্থায়ী মূলধনটা আমরা সাধারণত ঋণ নিয়ে সংগ্রহ করতে পারি, ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আমরা স্থায়ী মূলধনটা সংগ্রহ করি। আর চলতি মূলধনটা আমরা কোত্থেকে সংগ্রহ করব? চলতি মূলধনটা আমরা সংগ্রহ করব আমাদের যে দৈনন্দিন বিক্রয় বা বিক্রয় জনিত বিভিন্ন ধরনের আয় হয়ে থাকে, সেগুলো হচ্ছে আমরা চলতি মূলধনের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা যদি স্থায়ী মূলধনের যেই অপশনগুলো আছে, যেমন ধরো ব্যাংকের ঋণ, আর্থিক ঋণ, সেই স্থায়ী মূলধনের সেই অর্থায়নের খাত থেকে যদি আমরা চলতি মূলধনের জন্য অর্থায়ন করে ফেলি, তখন কিন্তু আমাদের চলতি মূলধনের জন্য অতিরিক্ত পরিমাণ সুদ দিতে হবে। কারণ স্থায়ী মূলধন আমরা যখন অর্থায়ন করি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে, তখন কিন্তু আমাদের বেশি পরিমাণে সুদ দিতে হয় এবং বেশি সময় নিয়ে তা আমরা পরিশোধ করতে পারি। তাহলে আমাদের বুঝতে হবে যে চলতি মূলধনটা আমরা কোত্থেকে নিব, কোত্থেকে অর্থায়ন করব, এবং স্থায়ী মূলধনটা কোত্থেকে অর্থায়ন করব। উপযুক্ত খাত আমাদের নির্ণয় করার জ্ঞান থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। এরপর বৈচিত্র্যায়নের নীতি বা ঝুঁকি বন্টনের নীতি। মনে করো তোমার কাছে 5 লাখ টাকা আছে, এখন তোমার সামনে কিছু প্রকল্প আছে। ওকে, 5টা প্রকল্প আছে। এর মধ্য থেকে এখন তুমি ভাবলে যে আমার 5 লাখ টাকা আছে, ঠিক আছে আমি একসাথে একটা ব্যবসায় আমি সবকিছু ইনভেস্ট করে দেই, তাহলে আমি অধিক পরিমাণে মুনাফা পাবো। এখন তুমি যদি এতেই 5 লাখ টাকা এই প্রকল্পে 5 লাখ টাকা তুমি বিনিয়োগ করে দিলে, দেখা গেল যে এই প্রকল্পে তোমার এখানে ক্ষতি হয়ে গেল, তাহলে কিন্তু তোমার পুরাটা টাকাই ক্ষতি হয়ে গেল, কোনো প্রকার লাভ আসলো না। এইদিকে তুমি যদি এখান থেকে 2টা বা 3টা প্রকল্পে বিনিয়োগ করতে, তোমার এই টাকাটাকে ভাগ করে হয়তো 1 লাখ 1 লাখ এভাবে সবগুলোতে বিনিয়োগ করতে, অথবা 2টা বা 3টাতে ভাগ করে তোমার ব্যবসায় যে বৈচিত্র্য আনলে, মানে
তাহলে কি হলো, এখানে তুমি 2 লাখ টাকা ইনভেস্ট করলে, এখানে 1 লাখ টাকা, এখানে 2 লাখ টাকা, এইভাবে ইনভেস্ট করলে দেখা গেল যে এর মধ্যে বি প্রকল্পে ক্ষতি হয়ে গেল, কিন্তু বাকি ইনভেস্টে কিন্তু তোমার ক্ষতি হলো না, সেখান থেকে তুমি মুনাফা পাচ্ছ। এজন্য কি করতে হবে, মূলধনের যে অংশটা সেটা পুরাটা একই খাতে বিনিয়োগ না করে এই ঝুঁকিটাকে বন্টন করার জন্য আলাদা আলাদা খাতে বিনিয়োগ করতে হবে। এটাই হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। আচ্ছা, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকরা কি কি কাজ করে থাকে বা কি কি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো প্রথমে আছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। এখানে আয় সিদ্ধান্ত বলতে আমরা সাধারণত বুঝি তহবিল সংগ্রহ করাটাকে। তাহলে আমরা চলতি মূলধন সংগ্রহ করার জন্য এবং স্থায়ী মূলধন সংগ্রহ করার জন্য কোন কোন খাতকে প্রাধান্য দিব সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে ব্যবস্থাপক। যেমন চলতি মূলধন আমরা সাধারণত আয় বা বিভিন্ন বিক্রয় বা বিভিন্ন আয়ের খাত থেকে ব্যবহার করে থাকি। আবার স্থায়ী যেই মূলধনটা সেটা সংস্থান আমরা কোত্থেকে করে থাকি, দীর্ঘমেয়াদী ঋণ, যেমন ব্যাংক ঋণ বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আমরা স্থায়ী মূলধনের সংস্থান করে থাকি। তাহলে দেখো বিভিন্ন কোম্পানিরা কিভাবে দীর্ঘমেয়াদী মূলধনটা সংগ্রহ করে। তারা কি করে, শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যু করার পর শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয় করে এবং তারা কিন্তু কোম্পানির মালিক হয়ে যায়। তো এইভাবে কোম্পানি কিন্তু অনেক অর্থ সংগ্রহ করতে পারে। তো এই সিদ্ধান্তটা কারা নেয়, আর্থিক ব্যবস্থাপকরা, যে চলতি এবং স্থায়ী মূলধনের অর্থ সংগ্রহ কিভাবে করা হবে। এরপর ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত বলতে আমরা বুঝি একটা প্রতিষ্ঠান তার অর্থটা কোন খাতে বিনিয়োগ করবে। যেমন ধরো কোন খাতে এবং কিভাবে বিনিয়োগ করবে। যেমন ধরো একটা মেশিন ক্রয় করবে, এই মেশিনটা ধরো 1 লাখ টাকা দিয়ে ক্রয় করা হলো, এটার মেয়াদ হলো 5 বছর। তো 5 বছর মেয়াদে আমরা এই 1 লাখ টাকার মেশিন থেকে কি পরিমাণ আয় করতে পারবো সেটার একটা নগদ প্রবাহের ছক কিন্তু তৈরি করা হয়। তাহলে আমরা যদি দেখি যে এই 1 লাখ টাকা প্লাস যে খরচগুলো আছে সেই খরচগুলো থেকে আমরা বেশি নগদ প্রবাহ পাই, যদি আমরা 1.5 লাখ বা 2 লাখ টাকা নগদ প্রবাহ পাই, তখন কিন্তু বোঝা যাবে এই মেশিনটা ক্রয় করা যুক্তিযুক্ত। তাহলে এটা হচ্ছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত, এটা ব্যবস্থাপকরা গ্রহণ করে থাকে। এছাড়া অন্যান্য সিদ্ধান্ত যেমন কাঁচামাল কোত্থেকে কিভাবে ক্রয় করা হবে, আমাদের চলতি কার্যাবলী গুলো করার জন্য আমাদের কি পরিমাণ অর্থ রাখতে হবে, আমরা কোথা থেকে তহবিল সংগ্রহ করব, এরকম দৈনন্দিন কার্যাবলী হচ্ছে অন্যান্য সিদ্ধান্তের আওতায় পড়ে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো টপিক কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনোটায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে ইনশাল্লাহ এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সময় মতো দেখতে পারো। ধন্যবাদ।